একটা ছোট বিরতি নিয়ে ফের আমরা ফিরে এলাম আজ লোকসভার দখলদারি অনুষ্ঠানে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য বিশিষ্ট সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, তোমাকে সরাসরি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্বাগত আমাদের দর্শক বন্ধুদের। এখনো পর্যন্ত ভোটের গণনার যা ছবি, তাতে করে এটা পরিষ্কার যে মমতা থাকলো মমতাতেই এবং গোটার বাংলা জুড়ে এই মুহূর্তে সবুজ ঝড় এবং ইতিমধ্যেই একদিকে সবুজ আবিরের খেলা এবং তার পাশাপাশি সবুজ রসগোল্লা, সবুজ মিষ্টি বিতরণ ঢাক ঢোল সহযোগে শুরু হয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র। যদিও দিনের শেষে ছবিটা কোথায় যাবে, আদৌ ছবিটা বদলাবে কিনা, সে কথা আমরা এখন থেকে বলতে পারি না। তার কারণ এখনো পর্যন্ত কোথাও 5th রাউন্ড, কোথাও 6th রাউন্ড কমপ্লিট হয়েছে, কিন্তু ভোটের গণনার এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে করে যে ছবি দেখা যাচ্ছে শাওনি ঘোষ প্রায় 58,000-এর বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। দেখা যাচ্ছে যে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তিনিও ইতিমধ্যে প্রায় 58,057 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। এত ভোটকে আদৌ তারা সামাল দিতে পারবেন কিনা তা অবশ্য আরও ঘন্টা দুয়েক পর স্পষ্টতই বলা যেতে পারে, কিন্তু তাও ভোট গণনার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে একথা অন্তত স্পষ্ট যে বাংলায় পাঁকে ডুবতে চলেছে কিন্তু পদ্ম। আদৌ কতখানি ডুববে, নাকি খানিকটা ভেসে থাকবে, নাকি ভাসতে ভাসতে ডুবন্ত অবস্থায় থাকবে, আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। আমি প্রথমে গৌতম দা তোমার কাছে যে বিষয়ে যাব, যে গত এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী নিয়ে, উন্নয়ন নিয়ে, খতিয়ান নিয়ে যতখানি না চুলচেরা বিশ্লেষণ হয়েছিল, তার চেয়ে অনেক বেশি করে তপ্ত হয়েছিল গত 3 দিন আগে, যখন থেকে এক্সিট পোল প্রকাশিত হয়। বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংস্থা তার এক্সিট পোল প্রকাশ করে, এবং সেই এক্সিট পোলের যা রূপরেখা তা দেখলে এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ঘড়ির কাঁটায় একটা 3, তাতে যে কথা স্পষ্ট যে না ইন্ডিয়া, না এনডিএ, না বিজেপি, না তৃণমূল, অর্থাৎ না কেন্দ্র, না দিল্লি, না বাংলা, কোথাও কিন্তু কোনো এক্সিট পোল অন্তত পক্ষে 0 থেকে 100 কোথাও কিচ্ছু মিলছে না। তার মানে এক্সিট পোল কোথায় গেল গৌতম দা? কারাই এক্সিট পোল করলো, কাদের সঙ্গে এক্সিট পোল করলো, কে এক্সিট পোল প্রকাশিত করলো, সেই নিয়ে এত আমি আজকে সকালে যখন এখানে বসেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে এক্সিট পোলে যতগুলো এক্সিট পোল হয়েছে, খুব মেজর এক্সিট পোলস, তার মধ্যে একটা সংখ্যা দেখা যাচ্ছিল বারবার, যে বিজেপি এবং এনডিএ, বিজেপি ওই 350, 360, 370, আর বাকি এনডিএ 390 থেকে 400, এরকম প্রায় সবাই। অদ্ভুতভাবে এটা একটা মানে যাকে সমাপতন বলা হয়, যে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এই ফিগারটাই বলছিলেন দিনের পর দিন, আব কি বাত 400 পার, আর বিজেপি তো 377 অবশ্যই পাবে, এক্সিট পোলেও তাই বলছিল। তো কে বড় পোলস্টার হবেন এটা বুঝতে পারছিলাম না। যদি সত্যি মিলে যেত তাহলে বুঝতে হতো মোদির মতো পোলস্টার তো এরাও নন, কারণ মোদি আগে বলেছেন, তারপর এরা বলছেন। আর এখন মনে হবে মোদি অত্যন্ত বাজে পোলস্টার। কেন পোলস্টার মানে এই জন্যে, তিনি তো জনপ্রতিনিধি নন, তিনি প্রধানমন্ত্রী। শুধু জনপ্রতিনিধি নন, প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হবার কথা, তিনি মানুষের কথা, মানুষের মনের কথা একেবারেই বলতে পারেননি, বুঝতেই পারেননি। তিনি নিজের মনের কথা বলে গিয়েছেন, কিন্তু মানুষের মনের কথা তিনি বুঝতে সম্পূর্ণ ব্যর্থ, এটা তো পরিষ্কার। কিভাবে বুঝবেন, কেন বুঝবেন না, এগুলো পরের কথা, এগুলো সব ব্যাখ্যার বিষয় একটা। অন্যদিকে আমি যদি ছোট জায়গায় চলে আসি, রাজ্যে মমতা সেটা বুঝতে পেরেছেন, এমন তো নয় যে মমতা বুঝতে পারেননি, কিংবা মমতা বুঝতে পারুন বা নাই পারুন, এখানে মমতার যারা প্রতিপক্ষ তারা সম্পূর্ণ পর্যুদস্ত হয়েছে। এই কারণগুলো কেন সেটা পরে ব্যাখ্যা আমরা করব, কিন্তু এই যে এক্সিট পোল এতখানি এইরকম ভাবে কার্যত ব্যর্থ হবে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বড় রকমের প্রশ্ন চিহ্ন রেখে দেবে। কিরকম? ভবিষ্যতে যদি এই ধরনের এক্সিট পোল হয় এবং তখন তা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না, 1 নম্বর। 2 নম্বর, যারা করলেন, বিভিন্ন লোক করেছেন, পোস্টাররা করেছেন,
অন্যদিকে কিছু সাংবাদিকরাও করেছেন। তারা কিছু কিছু আমাদের কাছে সংখ্যা দিয়েছেন। সেই সংখ্যাগুলো যে বিশ্বাসযোগ্য নয় এটা প্রমাণ হবে। একমাত্র তাদের যদি নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হয় তাহলে তাদের বারবার বলতে হবে এই কোন ডেমোগ্রাফিতে কতজনকে কিভাবে কোথায় কেমন করে প্রশ্ন করেছেন, কি উত্তর পেয়েছেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বেশিরভাগ জায়গাতেই আমরা যা দেখতে পাচ্ছি তারা যা প্রশ্ন করেছেন যদি বা উত্তর পেয়েছেন সে উত্তর ভুল ছিল, কারণ মানুষ বলেননি তাদের কাছে, নিজেকে প্রকাশ করেননি তাদের কাছে, কিন্তু সেটা গিয়ে ভোটে জানিয়ে দিয়েছেন। এটা একটা গণতন্ত্রের জয়। বারবার যেটা বলছি, এইটা ভারতীয় গণতন্ত্রের একটা ভীষণ রকমের জয়। একদিকে কট্টর হিন্দুত্ববাদিত্বের যে সাংঘাতিক একটা, আমরা সবাই একটা, কেউ শঙ্কা কেউ আশা এই তো করছিল, একদম কেউ শঙ্কা করছিল কেউ আশা করছিল, কোনোটাই হয়নি। মানুষ ভেবেছে মানুষের যে দৈনন্দিন জীবন সেটা কি করে চলবে, কাজ কোথায়, চাকরি কোথায়, বাজারে আলু পেঁয়াজের দর কি আছে, শুধু কি পাপ পুণ্যের পুকুরে চুবিয়ে দিলেই হয়ে যায় নাকি, তাতে হয় না। এইটা কিন্তু মমতা মোদির চেয়ে বেশি বুঝেছেন এই রাজ্যে। আমি সমস্ত ভারতের ক্ষেত্রে বলছি না, ঠিক একই রকম হয়েছে উত্তরপ্রদেশেও। সেখানেও অখিলেশের যেরকম আমরা যে ঝড়টা দেখতে পাচ্ছি এখন, আই ডু নট নো যে এটা টিকবে কিনা, এখনো সেখানে বেশ কিছু রাউন্ড বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখতে বুঝতে পারছি, এইটুকু বুঝতে পারছি, একটা কোথাও একটা গণতন্ত্রের একটা জয় সূচিত হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এইটুকু বলতে পারি তোমাকে। আমরা এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে আপনাদের কাছে সেই ছবি আমরা ইতিমধ্যেই প্রকাশ করছি যে এখনো অবধি এই মুহূর্ত পর্যন্ত 1:08 সময়ের ঘড়ির কাঁটা, তাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 31টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 10টি আসনে, কংগ্রেস এবং লেফট ফ্রন্ট অর্থাৎ বামেরা তারা এগিয়ে রয়েছে 1টি আসনে, এবং কয়েকটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির যিনি সভাপতি বালুরঘাটে, তিনি পিছিয়ে রয়েছেন নিশীথ প্রামাণিক। এরই মধ্যে একটু হলেও আশার বাণী যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী জ্যোতির্ময়, তিনি কিন্তু এগিয়ে আছেন। অধীর রঞ্জন চৌধুরী, বাদশাহ বলে যাকে বলা হয়, সে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু প্রথম পর্যায়ে প্রথম রাউন্ডে এগিয়ে থাকলেও তারপর থেকে কিন্তু তিনি পিছিয়ে আছেন। এমনটা না যে পিছিয়ে আছেন বলে তিনি পরাজিত হচ্ছেন, তার কারণ গৌতম দা একটু আগে বলেছেন এবং আমাদের আরও যারা বিশ্লেষক আলোচক তারাও বলেছেন, এবং আপনারা জানেন যে এখন অনেকগুলো করে রাউন্ড এখনো অবধি বাকি। আমি আসছি গৌতম দা, এই যে তুমি একটু আগেই আলোচনা করলে যে এক্সিট পোলের যে বিষয়টি নিয়ে, আমি একটু ছুঁয়ে যেতে চাইছি। গতকালও আমরা আলোচনা করেছি, আজকের পরে এ কথা অনেকে বলছেন বা বলবেন, আমি বলছি তার আগের কথা। সর্বশেষ বিধানসভা নির্বাচনে তুমি জানো যে কি ছবিটা দাঁড়িয়েছিল, কোনো এক্সিট পোল মেলেনি। ইভেন তার আগের এক্সিট পোলে তুমি জানো যে একটি খসড়া পর্যন্ত প্রকাশিত হয়ে গিয়েছিল যে কে মুখ্যমন্ত্রী হচ্ছেন, কে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন, কে কি দপ্তর পাচ্ছেন, তখনও কিন্তু একটা এক্সিট পোল প্রকাশিত হয়েছিল। একের পর এক এক্সিট পোল ফেল। এই এক্সিট পোল ফেল হয়ে যাওয়া এবং এক্সিট পোল প্রকাশিত হওয়া এবং তাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর এবং কোথাও কোথাও বাস্তবিক অর্থে রাজনৈতিক ডামাডোল এবং অশান্তি, আগামী দিনে কোথাও কি এক্সিট পোলটাই কি এটা কি বন্ধ হয়ে যাওয়া দরকার? এক্সিট পোলটা যারা যথার্থতা কি, এর প্রয়োজনীয়তাই, যারা এক্সিট পোল করছেন তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। ঠিক, প্রণয় রায় যখন করেছিলেন তখন তো এক্সিট পোল নিয়ে প্রশ্ন উঠতো না, বিকজ হি ওয়াজ এ সেফোলজিস্ট। তিনি বিভিন্ন দিক বিচার করে মোটামুটি একটা আন্দাজ দিতেন। মানুষের মন তো বোঝা যায় না, সংখ্যা দিকে বলে দিচ্ছি এতখানি পাবে এতখানি পাবে, এবং গণনার দিন তার আগে সমস্ত দলের যারা কর্মী সমর্থক তাদের তো যাকে বলা স্পিরিট, সেটা তো একবারে তলানিতে চলে যাবে। আমি এটা দেখিয়ে দেওয়া মানে হচ্ছে তলানিতে চলে যাবে, তারা কোথাও বেরিয়ে যাবেন, কোথাও থাকবেন না, তখন গণনা কেন্দ্রে কী হবে কেউ জানেন না। এটা একটা মস্ত বড় কথা। আমি কেন বারবার বলছি, ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিকভাবে করতো তাহলে এই জিনিসটা হতো না। ইলেকশন কমিশনকে যদি আরও কড়াভাবে না থাকতো, যেমন আজকের এই মুহূর্তে আমার সবচেয়ে চিন্তার বিষয় লাগছে, হঠাৎ করে গণনাটা স্লো করে দেওয়া হলো কেন? হঠাৎ করে দেওয়া হয়েছে সারা ভারতবর্ষে, কেন?
যেই ট্রেনটা অন্যরকম দেখা যাচ্ছে, তখন যদি গণনা স্লো হয়ে যায়, এটা তো ভালো জিনিস নয়। এখানে একটু ইন্টারাপ্ট করছি। আমরা একটু আগে আমাদের যারা প্রতিনিধি তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম এবং আমরা বিভিন্ন প্রার্থীদের বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম, খুব অদ্ভুতভাবে এর আগের যে নির্বাচনগুলো তখন গণনা কেন্দ্রে কোনো ধরনের কোনো সমস্যা হলে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছে। ইভিএম স্লো বা ইভিএম নিয়ে কোনো সমস্যা, সেখানকার অপ্রীতিকর পরিস্থিতি, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা অভিযোগ তুলেছে, বামেদের প্রার্থীরা অভিযোগ তুলেছে, কংগ্রেস তুলেছে, তারা অন্তত কেন্দ্র থেকে ক্ষমতায় সরার পর। আজকে দেখা যাচ্ছে জেলায় জেলায় প্রতিটি লোকসভা কেন্দ্রের অধিকাংশ বিজেপি প্রার্থীরা তারা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন এবং ভোট গণনা কেন্দ্রের যে পরিস্থিতি সেই নিয়ে প্রশ্ন তুলছে। এটা কেন? এই ইভিএম নিয়ে যখন সুপ্রিম কোর্ট কিছুদিন আগে রায় দিয়েছে, তোমরা জানো যে ইভিএম নিয়ে কোনো প্রশ্ন নেই, তখন বিজেপি সবচেয়ে উল্লসিত হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। এবারে কীরকম হলো ঠিক বুঝেছে, এবারে অপোজিশন বুঝেছে জিতবে না, তাই ইভিএম নিয়ে প্রশ্ন করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে বিরাট থাপ্পড় খেয়েছে, এই ধরনের কথা। কেন তাহলে তারা ইভিএম নিয়ে প্রশ্ন তুলবে কেন? তোলার কথাই নয়, এক নম্বর। দু নম্বর হচ্ছে তারা যে সেন্ট্রাল ফোর্স বারবার বলেছে, এবার তো সেন্ট্রাল ফোর্স মোতায়েন আছে সমস্ত জায়গায়। ভোট নিয়ে কোনো জায়গায় বিজেপি বা যারা অপোজিশন তারা কোনো বুথেও সেরকমভাবে পুনর্নির্বাচন চাননি। তার মানে ধরে নিতে হবে ভোটটা ঠিক হয়েছে। ভোট যদি ঠিক হয়ে থাকে, প্রথম 3-4টে রাউন্ড যদি ঠিক হয়ে গিয়ে থাকে, তখন তো আর এই প্রশ্ন তোলার খুব একটা প্রাসঙ্গিকতা আছে বলে আমি কোটা মনে করছি। আজকে যেখানে তুমি প্রাসঙ্গিকতার কথা বলছো গৌতম দা, একটা কথা অন্তত পক্ষে, সবেমাত্র কোথাও 5 রাউন্ড, কোথাও ইভিএম স্লো, তার মানে 4 রাউন্ড, আবার বহু জায়গায় কিন্তু 6th রাউন্ড কমপ্লিট হয়ে 7ম রাউন্ডের দিকে কিন্তু এগোচ্ছে। 7ম রাউন্ড আমরা মনে করছি যে অন্তত পক্ষে 1:30-2:15 মধ্যে 7ম রাউন্ডটাও শেষ হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি কেউ হারছে, কেউ জিতছে, যারা এগিয়ে আছে তার মানে তিনি জয়ী হচ্ছেন এমনটা তো ভেবে নেওয়ার কোনো কারণে, আর কেউ পিছিয়ে যাচ্ছে মানে তিনি পরাজিত হচ্ছেন। কিন্তু একটা ছবি অত্যন্ত পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের যে গ্রাফ, সেই গ্রাফটা যে জায়গায় উঠে গিয়েছে, এ কথা অন্তত পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু এই রাজ্যে যথেষ্টই ভালো। কারণ বলা যাচ্ছে, এটাকে বলতে পারো তুমি মমতা ঝড় দেখা যাচ্ছে। আমি মমতা ঝড়ের প্রসঙ্গে তো আসবোই, ওটা সাবজেক্টটাই মমতা ঝড়। আমি প্রথম আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলেই আলটক্কা মন্তব্য। আমরা দেখলাম সম্প্রতি মুর্শিদাবাদের এক সন্ন্যাসীকে নিয়ে তিনি তার মন্তব্য করলেন এবং যে মন্তব্যকে কেন্দ্র করে গোটা রাজ্য নয় গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠল। এক পক্ষের সাধু সন্ন্যাসীরা তারা রাস্তায় নেমে পড়লেন, কলকাতা রাজপথে মিছিল করলেন এবং তুমি জানো বা আমরা দেখেছি যে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় নানান সময় নানান বিষয় নিয়ে আলটক্কা মন্তব্য করেন। কখনো সামাল দেওয়া যায়, আবার কখনো তিনি সামাল দিতে পারেন না। আলটিমেট এগুলোর কি কোনো প্রভাব পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নাকি গ্রামীণ গেঁয়ো বধূর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাতেই আছেন? কোনটা? দুটো জিনিস আছে। প্রথমত একটা বাঙালি সংস্কৃতি আছে, তো একটা সংস্কৃতি আছে। খুব খারাপ লাগছে শুনতে মমতাকে যারা এই সমস্ত আরবান পিপল, আরবান এডুকেটেড পিপল, মানে শিক্ষিত শহুরের লোকরা, তারা মনে করেন মমতা কিছু জানেন না, অশিক্ষিত, মমতা কি কথা বলতে পারেন না, উচ্চারণ পারেন না, এসব তো বলেন। মোদি বাংলা যখন বলেন কি উচ্চারণ করেন? মোদি কি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই পড়েছেন? নজরুল পড়েছেন? কিছু তো পড়েননি। আমরা কিন্তু খুব ভাবি বাপরে বাপ কি বিরাট, কিসের বিরাট, কারণ আমরা সেইভাবে শিক্ষার কদর দিই না। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে মহারাজদের সম্পর্কে বলাতে, এই যে রাস্তায় নেমে পড়া, এ তো বাংলায় ছিল না। এরকম কেন ছিল না? মহারাজদের সম্পর্কে বলাটা কি বাংলা? বলছি ছিল না। হ্যাঁ ছিল, অবশ্যই। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন এই দেশটার কখন বিবেকানন্দ বলেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি। অনুপ্রেরণা কাকে বলে যদি বলো, প্রভাব কাকে বলে? তুমি যদি বলো যে আই এম গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই হিম, তাহলে আমি খুব স্বামী বিবেকানন্দ, উনি বলেননি, ওনাকে কেউ দেখায়নি। উনি যদি বলতেন আমি বিবেকানন্দ দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি এই কথাটা বলছি যে উনি বলে গিয়েছিলেন যবে থেকে এই দেশটা নিরামিষ ভোজী বাবাজিদের দখলে চলে গিয়েছে তখন থেকে এই দেশে আর উন্নত মানের মানুষের জন্ম হয় না বলছেন। কেন বলছেন? কারণ অং বং চং করায় উনি এটাকে হিন্দুত্ব মনে করতেন না, ওনার মনে করা ছিল স্পিরিচুয়ালিটি।
উনি মনে করতেন এর সঙ্গে কোনো সম্পর্ক নেই হিন্দুত্বের, একেবারেই নেই। কিন্তু সেই স্বামী বিবেকানন্দকে কি করা হয়েছে, মাটির পুতুল বানানো হচ্ছে। ঠিক বাবা আম্বেদকরকে যেটা করানো হয়েছে, সবই তো স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে। তার মানে এই নয় যে মমতা ব্যানার্জি এর খুব ঊর্ধ্বে, তা বলছি না। আমি বলছি কোন জায়গার কোন পরিপ্রেক্ষিতে বলা, একদম কিসের পরিপ্রেক্ষিতে। বাংলায় কিন্তু এই ধরনের ধর্মের অসহিষ্ণুতার বিরুদ্ধে একটা বাংলার রেনেসাঁসের সময় থেকে এটা ছিল। তুমি রামমোহনের যদি লেখা পড়ো, তুমি বিদ্যাসাগরের লেখা যদি পড়ো, বেদ বেদান্তকে তিনি ভ্রান্ত বলে মনে করেছেন, লিখেছেন যে লক হিউম পড়াতে হবে। কেন পড়াতে হবে? তাহলে বুঝবে ভারতীয় যে ছেলেপুলেরা, হিন্দু ছেলেপুলেরা, যে এইগুলো কোনো ভ্রান্ত। এই কথা বলেছেন, বিদ্যাসাগর বলেছেন। তো এইগুলো তো ভেতরে থাকে, কোনো একটা জায়গায় কাজ করে, আমরা হয়তো জানি না, অলক্ষ্যে কাজ করে। এটা তো একটা জিনিস, একটা বাদ দিলাম, ঠিক আছে, এটাও বাদ দিলাম, তো খুব গভীর জায়গায় চলে গেলাম, অনেকে না মনে করতে পারে। একটা জিনিস মনে করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা, একমাত্র মহিলা যার বিরুদ্ধে সারাউন্ডেড বাই অল দ্য মেল পিপল, দেখো সমস্ত কিছু পুরুষরা আক্রমণ করেছে। এই ধরনের গ্রামের মহিলাদের, তুমি যেটা বললে, গ্রামের মহিলারা এইটা খুব একটা পছন্দ করেন না, এটা না, এইটা আমার মনে হয়েছে দিদিকে এইরকম আক্রমণ করবে। আজকে শুভেন্দু বলছেন, কালকে অধীর বলছেন, পরশুদিন সুজন চক্রবর্তী বলছেন, সেলিম বলছেন। ভেবে দেখো, তাদের মধ্যে কিন্তু কোনো সেই রকম নেত্রী নেই, একমাত্র হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইনফ্যাক্ট সারা ভারতেই একমাত্র। এইটা কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও একটা ইম্প্যাক্ট করেছে, এটা আমার ধারণা। এটা সেই ইম্প্যাক্টটাই কি ভোটের না, সেই ইম্প্যাক্টে হবে তার নয়, তার কারণ তার এগুলো তো সব আলোচনা অলরেডি হয়ে গেছে সব জায়গায়। কারণ লক্ষ্মীর ভান্ডার আছে, তোমার কন্যাশ্রী আছে, এই সবুজ সাথী আছে, এইগুলো তো আছেই। কোথাও এই যে তুমি একটা কথা তুললে না, যে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, অমুক সাথী, তমুক সাথী, এরকম প্রচুর প্রকল্প আছে। আমরাও বিভিন্ন প্রকল্পের অনুষ্ঠানে যাই, দেখি। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলে যে দিদির এই প্রকল্পের প্রভাব পড়েছে বাংলার ভোটে। আবার কেউ কেউ বলেন যে এসব প্রকল্পতে আদতে পাইয়ে দেওয়া রাজনীতি ছাড়া আর কিছু নয়। তোমার কি মনে হয়, আসলে কি পারতপক্ষে এই যে এতগুলো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের, এই প্রকল্প তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নয়, যিনি বিজেপি করেন তার বাড়ির লোকটাও তো হয়তো পায়, যিনি সিপিএম করেন তারা তো পাবে নাই বা, আমার নিজের অভিজ্ঞতা কি আছে, পাবে নাই, আমি নিজেই দেখেছি। আমি বলছি দাদা পাবে নাই বা কেন? কারণ সেটা তো তৃণমূলের প্রকল্প নয়, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী, মোদী সবার প্রধানমন্ত্রী। আদৌ ভোটে কতটা দাদা প্রভাব পড়ছে? খুবই বড় প্রভাব পড়ছে। আমি বহুদিন আগে থেকে বলেছি, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমি বলেছি একদম পরিষ্কার। আমি গিয়েছিলাম বেশ কিছু জায়গায় অন্য কাজে, আমি দেখতে যাচ্ছিলাম যে মুসলিমরা, বাঙালি মুসলিমরা কিরকম ভাবে এগোচ্ছে কিনা। খুবই আমার কাছে একটা রেভলিউশনারি মনে হয়েছিল। আমি গিয়ে দেখেওছি বেশ বহু জায়গায়, উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছিলাম সাধারণ ঘরের গৃহবধূ, তখনও 1000 টাকা হয়নি, 500 টাকা, এই হয়তো বোধহয় 7-8 মাস আগে 500 টাকা যখন পাচ্ছে, সে বলছে আমার আর কারোর কাছে আমার এই মোবাইল ফোনে রিচার্জ করতে না হাত পাততে হচ্ছে না, আমি নিজেই করতে পারছি। এটা এই শুধু এইটা, দ্যাট ইজ কল এম্পাওয়ারমেন্ট। তুমি বলবে খুব খারাপ, পাইয়ে দেওয়ার রাজনীতি। যে মানুষটা দিন আনে দিন খায়, যে মহিলা সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করে একটা পয়সা পান না, শুধুমাত্র বাড়ির লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেন, কিংবা ওই বাড়িতে চলাফেরা করেন সমস্ত কাজ করতে করতে, তার কাছে 500 টাকা কোনো মামুলি ব্যাপার নয়। 1000 টাকা, এখন তো 1000 টাকা। এবং বিজেপি তো এই জিনিস নিয়েছে, কিন্তু এ তো আরও আগে হয়েছে, জয়ললিতা করেছেন। জয়ললিতা যখন করেছেন, আমি এটা বলেছি এর আগেও বলেছি আমি অনুষ্ঠানে, যে এই জন ড্রেজ, এই যে বই লিখেছিলেন, জন ড্রেজ হচ্ছেন অমর্ত্য সেনের সঙ্গে কাজ করেন, অত্যন্ত বিরাট মাপের সমাজ বৈজ্ঞানিক। তিনি বিদেশে ছিলেন, শুধুমাত্র আমাদের দেশের লোকেদের অবস্থা বোঝবার জন্য রাঁচিতে থাকেন। রাঁচিতে একটা অত্যন্ত, মানে কি বলবো, প্রায় বস্তিতে থাকেন উনি, কিন্তু একেবারে বিরাট মাপের প্রফেসর। উনি হার্ভার্ডে পড়ানোর মতো না প্রায়, উনি ওখানে কাজটা করেন। তো জন রেজের বই আছে, তাতে ছিল ঝোলাওয়ালা ইকোনমিক্স, মানে ঝোলাওয়ালা। তিনি বলেছিলেন কেন ভারতে কাজে লাগে। ইকোনমিক্সের একটা ব্যাপার আছে, এই যে টাকাটা ওদের কাছে যাচ্ছে, সেই টাকাটা বাজারে আসছে, রোল করছে না তা নয়,
এক নম্বর, সে তো রেখে দিচ্ছেন না, এবং 2 নম্বর হচ্ছে একটা এম্পাওয়ারমেন্ট হচ্ছে, সে মহিলার মনে হচ্ছে আমি এটা পেতে পারি, এবং সেটা তুমি লক্ষ্মীর ভান্ডার করেছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর ভান্ডার করেননি, এটা ভাবতে হবে। সবেতেই প্রধানমন্ত্রী যোজনা, সবেতেই প্রধানমন্ত্রী আবাস, প্রধানমন্ত্রী কি উজালা যোজনা, তাতেও প্রধানমন্ত্রীর ছবি, রেশনের থলে মোদির ছবি। এই সরকারটা তো বিজেপি সরকার নয়, কেন্দ্রের মোদির সরকার, সে তো মুখ্যমন্ত্রীর ছবি থাকে সবকিছুতে থাকে তো, কিন্তু মুখ্যমন্ত্রীর নামে প্রকল্প নেই, মুখ্যমন্ত্রীর গ্যারান্টি নেই নিজস্ব, বাংলার কৃষ্টি নিয়ে প্রকল্প না। আমি তো বলছি তার মানে আবার তার মানে এই নয় যে মমতা খুব সব ব্যাপারে খুব ভালো করেছে, মোটেই তা না, কিন্তু এইটা লোকের মনে এটা গেছে। আমি বলছি সাধারণ মানুষের মনে এইটা কোথাও একটা কাজ করেছে, একটা কথা, বিশেষ করে মহিলাদের, দেখো মহিলাদের এবং মুসলিমদের, এবং এই যে যদি এইটা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি 31টা 30-এর ওপরে যদি বা 30-এর কাছাকাছিও যদি তোমার তৃণমূল পায়, তাহলে এই সিএ এনআরসি নিয়েও একটা যাকে বলা হয় এটা একটা কাইন্ড অফ ভার্ডিক্ট। আজকে গৌতম দা প্রত্যেকটি খবরের কাগজে, প্রত্যেকটি সংবাদপত্রে, প্রত্যেকটি চ্যানেলে, ইভেন আমরাও আলোচনা করছি যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের এতগুলো প্রকল্প, অমুক সাথেই তমুক সাথেই, এটা ওটা সব ঠিক আছে। দাদা আমার একটা প্রশ্ন, সেটা আজকের সময় দাঁড়িয়ে, এটা তোমার আমার প্রসঙ্গ নেই, আজকে সারা ভারতবাসীর কাছে এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এক পক্ষ বলছেন এটাকে পাইয়ে দেওয়ার রাজনীতি, আমরা বলছি যে এটা কি একটি দেশের বিকাশের ক্ষেত্রে খুব প্রযোজ্য, একটি দেশের, একটি রাষ্ট্রের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি খুব প্রয়োজন, নাকি কোথাও এই 1000 টাকাটা বা বাকি যে প্রকল্পগুলো তিনি দিচ্ছেন, তিনি যাতে নিজে উপার্জন করে তার নিজের সম্পদ করতে পারেন, সেইটা ভালো? কোনটা? দুটো জিনিসই আছে। তুমি 100 দিনের কাজের, তাই তো ছিল, 100 দিনের কাজের টাকা পেলে তুমি নিজে উপার্জন করতে, তো 100 দিনের কাজে তো বিজেপি সরকার, এদের প্রচন্ড ত্রুটি হয়েছে, চুরি করেছে, দুর্নীতি, আমি সব মেনে নিলাম, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, সব হয়েছে, টাকা বন্ধ করবে কেন? টাকাটা তুমি বন্ধ করলে কেন? তুমি আলাদা লোক সেল তৈরি করো, যে এই সেলের মাধ্যমে যাবে, তোমার প্রজেক্ট, হ্যাঁ, তোমার দেশের মানুষ কাজ করে, তুমি why didn't you do it? তুমি কাদের সরকার? তুমি কোন ব্যাংকে আদানি আম্বানিদের টাকা আটকে রাখো? ব্যাংকে কার টাকা দেয়? কার টাকায় ব্যবসা করেছে? তোমার আমার টাকাতেই তো ব্যবসা করেছে। তখন তো পাই দেওয়ার রাজনীতি হয় না, যখন মুকুব যখন করে, কার টাকা মুকুব হয়, আর সেটা কত টাকা মুকুব হয়? লক্ষ হাজার কোটি, সেটা কি পাইয়ে দেওয়ার রাজনীতি নয়? সেটা কিসের রাজনীতি? আমি ওটা খারাপ বলছি না, ওটা একটা ওয়েলথ ক্রিয়েটার হয়, ওয়েলথ ক্রিয়েট করেন, কারা ক্রিয়েট করেন? শুধু তো মুষ্টিমেয় কয়েকজন। আমাদের দেশে সেইভাবে ফরেন ইনভেস্টমেন্ট কোথায় এসছে? যদি আসতো তাহলে তো এই প্রশ্নগুলো উঠতো না। কাজে এইগুলো সমস্ত কিছু মিলিয়ে আছে, সমস্ত জড়িয়ে আছে, সমস্ত এরা আছে বলে ইলেকট্রাল বন্ডে এত টাকা পেয়েছে, তৃণমূলও পেয়েছে, কারণ তৃণমূলের কাছে ওই সুবিধাটা পেয়েছে, নিশ্চয়ই যারা দিয়েছে তারা পেয়েছে, এটা ফ্যাক্ট, আবার বিজেপিরও তাই। কিন্তু ফারাক হচ্ছে তৃণমূল একটা আঞ্চলিক দল, এবং সেও জোগাড় করেছে, সেও অন্যায় করেছে, সেও দুর্নীতি করেছে, এমন তো নয় দুর্নীতি করেনি, দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি সত্ত্বেও, দুর্নীতির বিরোধ সত্ত্বেও তাহলে এই রকম রেজাল্টটা হলো কেন? কারণ মূলত বিজেপির যে সংগঠন এখানে, সেটাও মূলত তৃণমূলই তো চালায়, তৃণমূলের লোকরাই তো সেখানে আছেন, সৌমিত্র খাঁ আছেন, শুভেন্দু মাথায় আছেন, আর কারা আছেন, তারাই তো করেন, গোটাটাই তারা চালান। আর সুকান্ত মজুমদারের কথা কতজন শুনছে? দিলীপ ঘোষ ছিলেন, তিনি তো ব্রাত্য, তাকে পাঠিয়ে দিয়েছে খড়গপুর থেকে এখানে। কোথাও কি মনে হয় না যে দিলীপ ঘোষ থাকলে আজকে এই ফলাফলটা হয়তো আরো ভালো হতো? কিছু হাইপোথেটিক্যালি আমি কিছু বলতে পারবো না, কারণ এটা হচ্ছে কিরকম, আমি হাইপোথেটিক্যালি চেয়ে বেশি কথা এই জন্য বলতে চাইছি, তার কারণ দিলীপ এই রাজ্যে রাহুল সিনহার নেতৃত্বে বিজেপি যে জায়গায় ছিল, সেখান থেকে দিলীপ ঘোষ কিন্তু একটা জায়গায় তুলে এনেছিল, একটা হই রই একটা রব তুলেছিলেন যে বিজেপি একটা দল। সেখান থেকে বিজেপির যতখানি ভাবা হচ্ছিল, মানে যতখানি গর্জন, ততখানি কিন্তু বাস্তবে ছবিটা পরিষ্কার হিসেবে আমরা দেখেছিলাম বামেদের ভোট রামেদ গিয়েছিল, এটা ফ্যাক্ট, গত বিধানসভাতে দেখেছি। তো এবারে তুমি এটা মনে করো গিয়েছিল, কেন গিয়েছিল? কারণ তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিল লোক, এটা হওয়ার খুব স্বাভাবিক ছিল। তৃণমূল বলছে সমস্ত বিরোধীদের আমরা তাড়িয়ে দেবো,
এটা তো হতে পারে না গণতন্ত্রে। মানুষ বিরক্ত হয়ে গেছিল, এদের শিক্ষা দিতে চাইছিল, শিক্ষা দিয়েছিল। অনেক ভেতরের লোকরাই বিরক্ত হয়ে গিয়েছিল, সেই জন্যেই বিজেপিতে চলেও গিয়েছিল অনেকে। কিন্তু আবার যে এই ভোটে সেই বামে, আমি জানি না, এখনো হিসেব দেখতে পাচ্ছি না, সেই ভোটটা তো আছে, সে ভোটটা কোথায় গেল? সেই ভোটটা কি বিজেপিকে ছেড়ে দিল? এটা খুব, যদি বিজেপিকে ছেড়ে দেয় তাহলে দিলীপ ঘোষ থাকলেও ছেড়ে দিত, শুভেন্দু থাকলেও ছেড়ে দিত। কেন ছেড়ে দিত? তার কারণ পলিসির জন্য ভয় পেত। ভয়টা কিসের? সামগ্রিকভাবে এই ইন্ডি জোট যেটা বলছি, যেটা একবারে ছতিচ্ছন্ন ছিল, ছন্ন ছাড়া ছিল, আমরা সবাই বলেছি, ইন স্পাইট অফ দ্যাট তারা কিছু কিছু জায়গায় কর যাকে বলে সেখানে ধাক্কা মেরেছিল। সেই ধাক্কা মারার জায়গাটা ছিল একটা, যে আমরা কাস্ট সেন্সাস করব। কাস্ট সেন্সাস করব মানে আমরা জাতি গণনা করব, জাতি গণনা। বিজেপি ছেড়ে পড়ে উঠলো, করতে দেবো না। কেন করতে দেবে না? ওরা বললো এরা সংবিধান বদলে দেবে, বিজেপি বললো না আমরা বদলাবো না। কিন্তু ওদের লোকই বলেছে এর আগে যে আমরা যদি বেশি না পাই, ওদের লোকই বলেছে, ওদেরই নেতা বলেছে, অবশ্য পাননি, এবারে সিলেক্টেড হননি, নমিনেটেড হয়নি, কিন্তু বলেছেন তো। এই ভয়টা ঢুকে গেল। সংবিধান বদলে দিলে যে কি কি হতে পারে, এই যে তুমি যে টাকার কথা বলছো, যদি এগুলো সব বন্ধ হয়ে যায়, মানুষ এই ভয়টা তো থাকে। মুখে আমি বলছি, আর যার কাছে পাচ্ছি বাবা তার মানে ঘরের পাখি। তারপরে তোমার কথা অনুযায়ী ওয়ান ম্যান আর্মি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে তৃণমূল কংগ্রেসের এই এত ফলাফল। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিস প্রমাণ করলেন আবার। যদি এটা ঠিক হয়, আবার বলছি, যদি এটা ঠিক হয়, যদি সঠিক হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিস প্রমাণ করবেন। একটা প্রমাণ করবেন, তিনি এই রাজ্যে তার দখলে রাখতে তিনি জানেন। এই দখলটাকে, এই দখলদারিটা, রাজ্যের দখলদারিটা তার হাতে, তার কবজায়। আর দলটাও তাঁরই হাতে। দলটাও অভিষেকের হাতেও নয়, সুদীপের হাতেও নয়, বা তাপসের হাতেও নয়। কি করে বলছো? এখন তো সবাই বলছে দল নাকি অভিষেকের হাতে। অভিষেকই নাকি এখন একচ্ছত্র আধিপত্য সমস্ত ক্ষেত্রে। যদি তাই হতো না, তাহলে নির্বাচনের আগে অভিষেককে, বিধানসভা নির্বাচনের আগে যেরকম সমস্ত জায়গায় প্রচার করতে দেখা গিয়েছিল, এবারেও তাই দেখা যেত। এবারে একেবারে চুপ করে গিয়েছেন অভিষেক, মনে থাকা দরকার তোমার। বেশি জনসভা মমতার, শুধু বেশি নয়, কোথায় গেছে অভিষেক? আগের বারে, গতবারে তো সেই রাহুলের মতো পদযাত্রা করেননি, কিন্তু গাড়ি নিয়ে ক্যারাভ্যান যাত্রা করেছিল। কোথায় গিয়েছে? কোথাও নিজেই বলেছেন আমি ডায়মন্ড হারবারেই নিজেকে ইয়ে করবো, রাখবো। কেন বললেন? কারণ এত পরিষ্কার যে তাকে বলে দেওয়া হয়েছে নিশ্চয়ই, না যা দেখার আমি দেখব। এই যে নিজেকে প্রতিষ্ঠা করা, এটা খুব কঠিন ব্যাপার। তবে একটা রাজ্যের ক্ষেত্রে, আমি দেশের ক্ষেত্রে বলছি না, আমি সামগ্রিক দেশের পরিপ্রেক্ষিতে বলছি না। কিন্তু যে একটা ভয় যেটা পাওয়া যাচ্ছিল, আমি বলেছিলাম যদি এবারে বিজেপি সত্যি এই এক্সিট পোলের মতন, আলোচনা করছিলাম তখন, ওই রকম হতো, ওই রকম ফল হতো, তাহলে কিন্তু এই রাজ্যে অ্যানার্কি হতো। তাহলে রাজ্যটা সাংঘাতিক একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত। এটা ওটা মনের মধ্যে কোথাও মানুষের কাজ করেছে, কারণ দিনের পর দিন তো এই লড়াইটা চলছে সমস্ত জায়গায়। স্থানীয় মানুষ তো দেখতে পাচ্ছে। যদি তা না হতো, তাহলে সন্দেশখালি নিয়ে এই যে মিডিয়া দিনের পর দিন বলে গেছে, তো একদমই তাই, দিনের পর দিন দেখিয়েছে। কিন্তু সন্দেশখালি তো একটা ব্লক, বাকিটা আমরা কেন দেখাইনি, মিডিয়া কেন দেখায়নি, তার চুলচেরা বিশ্লেষণ মিডিয়াকেও করতে হবে। মিডিয়াকেও সেই নিরপেক্ষতাটা বজায় রাখতে হবে। অনেক বড় বড় মিডিয়া আজ অনেক বড় বড় কথা বলছে, কিন্তু কালকে পর্যন্ত তা বলেনি। এই রকম ঘুরে গেলে চলবে না, তাদের বিশ্বাসযোগ্যতাও কিন্তু কাঠগড়ায়। আমি গৌতম দা আসবো, তার আগে আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসন, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর যে লোকসভা কেন্দ্র, এ কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। তার কারণ যেহেতু এই কেন্দ্রের বিজেপির প্রার্থী, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, দুর্দণ্ড প্রতাপ নেতা দিলীপ ঘোষ, এবং মনে করা হচ্ছিল যে দিলীপ ঘোষ হয়তো জিতবেন, এবং দিলীপ ঘোষকে মেদিনীপুরের তার জেতা আসন, তার নিজস্ব এলাকা, যে এলাকাকে তিনি হাতের তালুর মতো চেনেন, সেই এলাকা থেকে তাকে নিয়ে আসা হলো দুর্গাপুর বর্ধমানের আসনে।
এবং সেই আসনে প্রায় সব শেষ মুহূর্তে নিয়ে আসা হলো, যখন সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, বিজেপির প্রায় সমস্ত আসন ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু আসানসোলে কে থাকবেন আর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কে থাকবেন এই নিয়ে একটা বিশ্লেষণ চলছিল। ঠিক সেই সময় নিয়ে আসা হয়েছিল দিলীপ ঘোষকে। ঠিক সেই দিলীপ ঘোষ এখনো পর্যন্ত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ৭ম রাউন্ড শেষ হয়েছে, এবং সেই ৭ম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ৬৯,০৪১টি ভোটে তিনি এখনো অবধি এগিয়ে আছেন। ৭ম রাউন্ড শেষ হয়েছে বর্ধমান সদরে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তিনি এগিয়ে আছেন ৬৯,০৪৯,০৪১ ভোটে তিনি এগিয়ে আছেন। এবং তার পাশাপাশি আপনাদের আরও একটি আপডেট আপনাদের কাছে দিয়ে রাখি। আমাদের কাছে একেবারে সরাসরি বর্ধমান থেকে যে খবর এসে পৌঁছচ্ছে, বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার, সেখানে আছেন প্রফেসর ডক্টর শর্মিলা সরকার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অসীম সরকারের থেকে, বিজেপির প্রার্থী অসীম সরকার, তার থেকে তিনি ভোটে এগিয়ে আছেন ৭ম রাউন্ডের শেষে, এবং তার সংখ্যা হলো ৯৩,৬২৯। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এই মুহূর্তে বিজেপির থেকে এগিয়ে আছেন ৯৩,৬২৯। আমি জানি না, গৌতম দা নিশ্চয়ই বলবেন যে এখনো পর্যন্ত শেষমেশ কি পরিস্থিতি হবে সেটা আগামী সময় বলবে, কিন্তু এই বিরাট পরিমাণ ভোটের যে ব্যবধান, সেই ভোটের যে ব্যবধান এবং এখনো পর্যন্ত গণনার যে ট্রেন্ড, সেই ট্রেন্ড বলছে কিন্তু যে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে এবং মমতার জয় জয়কার। আমরা বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা ঠিক যে কেন্দ্র নিয়ে এক্ষুনি আলোচনা করলাম, এবং আপনাদের তার সঙ্গে জানিয়ে রাখি যে আসানসোল যে লোকসভা কেন্দ্র, সেখানেও কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আগামীতে কি হবে কে জানে। সুরেন্দর সিং আলুওয়ালিয়ার থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা, তিনিও কিন্তু এগিয়ে আছেন। আমি আসবো দাদা, এর আগে আমরা দেখেছি যে সর্বশেষ মুহূর্তে মাত্র কয়েক হাজার, ন্যূনতম লোকসভায় যেটাকে ধরা হয় না, সেই ভোটে সুরেন্দর সিং আলুওয়ালিয়া আসানসোল এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন, এবং আসানসোল ছিল বাবুল সুপ্রিয়র হাতে, তিনি ছেড়ে গেলেন, বাই ইলেকশন হলো, শত্রুঘ্ন সিনহা জয়ী হলো। যেই আসুক ক্ষমতায় আসানসোল দুর্গাপুর, অর্থাৎ আমি বলতে চাইছি বরাকর থেকে বুদবুদ, এই যে বিস্তীর্ণ শিল্পাঞ্চল, খনি অঞ্চল, এবং এই অঞ্চলে রাজনীতি বলতে কিন্তু মূলত ট্রেড ইউনিয়ন, এখানে বদলানো কি প্রয়োজন? মানুষ যার দিকে ভোটটা দিক না কেন, বিজেপির দিকেও তো ভোট পড়ছে একটা বিরাট পরিমাণ, তারা জিতুক বা হারুক, অ্যান্টি তৃণমূল ভোট নাকি বিজেপির পক্ষে ভোট, নাকি সবটাই তৃণমূল পক্ষে ভোট? না না, এই ইকুয়েশনটা কোথায় আমি একটু জানতে চাই। হ্যাঁ, এটা আমি ইকুয়েশনটা বলে দিচ্ছি। এই ইকুয়েশনটা হচ্ছে একেবারে অন্য ধরনের। ইকুয়েশনটা হচ্ছে সারা ভারতের পরিপ্রেক্ষিতে ভাবতে হবে তোমাকে, ইন্ডিয়ার ম্যাপটাকে সামনে রেখে বলতে হবে। ভারতের ম্যাপে এটা বাইনারি ইলেকশন হচ্ছে। বাইনারি মানে কীরকম? একটা দিকে বিজেপি, একটা দিকে বিরোধী পক্ষ। সাধারণ মানুষ ধরে নিয়েছে যারা বিজেপিকে ভোট দেবে তারা বিজেপিকে দিয়েছে, আর যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, যেখানে বিরোধী পক্ষ শক্তিশালী তাকে ভোট দিয়েছে। এটা খুব লক্ষণীয় একদম। মানে ভোটটা মিস করা, নষ্ট নয়, ভোটটা নষ্ট নয়, ভোটটা যাতে নষ্ট না হয় এই চেষ্টা হয়েছে, একদম পরিষ্কার দেখতে পাবে। তার মানে নোটা তুমি দেখো, নোটার ব্যাপার নাই, দেখো না তুমি ডিএমকে যে তামিলনাড়ু, এরা বলেছে তামিলনাড়ুতে প্রচন্ড ভোট পাবে এই এক্সিট পোলে, 37টাতে এগিয়ে ডিএমকে, একটাতে মাত্র বিজেপি। আচ্ছা, উত্তরপ্রদেশ সাংঘাতিক অখিলেশের পক্ষে একটা ভোট আছে, চলছে। আচ্ছা, এই কর্ণাটকেও সমান সমান আছে প্রায়, আর পশ্চিমবঙ্গ তাই আছে, এই কটা, মহারাষ্ট্রও তাই। আমার মনে হচ্ছে যে এই দুটো ভাগ এইভাবে হয়েছে, একদিকে ধর্মীয় সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট কিছু দল
অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বিশ্বাসী এবং বিরোধী পক্ষ তারা দুটো ভাগে পরিষ্কার ভাগ হয়ে গেছে। আমি ভোটারদের কথা বলছি, আমি দলের কথা বলছি না। না হলে এখানে সিপিএম যদি ভোট কাটতো তাহলে কার ক্ষতি হতো বা কার লাভ হতো, সেই প্রশ্ন মানুষের মনে এসেছে। সিপিএম এর ভোট বাড়তে পারত যদি বাইনারি হতো, ওখানেও তাই। বিএসপি মায়াবতী বিশেষ কিছু করতে পারেনি, এই কারণেই হয়নি। কারণ এই ভোটটা পুরোপুরি আমি দেখতে পাচ্ছি একটা কোথাও একটা বিজেপি বনাম বিরোধীদের হয়ে গেল। যতই ছন্ন ছাড়া হোক, যতই ছতিচ্ছন্ন মনে হোক, একটা কোথাও একটা মানুষের মনে 2011 বিধানসভা নির্বাচনের মতো খানি, কিন্তু সেখানেও খানিকটা ছিল ঠিকই তাই, কিন্তু এবারে আরো বেশি মনে হচ্ছে আমার। তখন ছিল বামেদের চাই না এরকম একটা ভোট, যাকে খুশি তাকে দাও, মমতাকে না, কিন্তু তখন তো মমতাকেই দিয়েছে, মমতাকেই চাই, মমতাকেই দিয়েছে, সেটা বামে এখন হচ্ছে বিরোধী চাই। তখন তো বিজেপি ছিল না ফিল্ডে, তখন তো বিজেপি তো বরং মমতাকে হেল্প করেছে তখন। এখন যেটা হয়ে গেল, এখানে যদি কংগ্রেসকে দিতে হয়, কংগ্রেসকে দিলেও মনে হচ্ছে ভোটটা নষ্ট হবে, সিপিএমকে দিলেও ভোটটা নষ্ট হবে। আমি ভোটটা কাকে দেবো? আমি বিজেপিকে দেবো না, অতএব আমি কাকে দেবো? তাহলে তৃণমূলকে দিই। এইটা হয়েছে যে বামের ভোট রামে বলেছিলাম যেরকম, সেটা এটা হয়নি, এইটা হতে পারে। আমি এখন তো সমস্ত পরিসংখ্যান যদি পাই, যখন পাবো তখন কিন্তু অ্যানালিসিসটা পরিষ্কার হয়ে যাবে। ইট উইল বি ভেরি ক্লিয়ার টু মি যে সত্যি কি হয়েছে। কিন্তু এইটাই হয়েছে সারা ভারতের পরিপ্রেক্ষিতেও। তোমাকে এই দল ইনফ্যাক্ট এইটা দেখতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে লক্ষণীয়, সেটা হচ্ছে কোন রাজ্যে কোন নেতা বা নেত্রী রয়েছেন তাকে লোকে বিশ্বাস করে কিনা। এটা অদ্ভুতভাবে হয়েছে। দিল্লিতে আপ কিছু বিশেষ করতে পারেনি, আপের মুখ্যমন্ত্রী জেলে আছেন, ঠিক আছে, সাতটার মধ্যে হয়নি। কিন্তু পাঞ্জাবে হয়েছে, পাঞ্জাবে কংগ্রেস এবং আপ প্রায় সমান সমান হয়ে আছে। আমি দিল্লিটা ধরি না, কারণ দিল্লি খুবই একেবারে যেহেতু সেন্ট্রালি অনেক সময় অপারেটেড হয়, লেফটেন্যান্ট জেনারেল করছেন এখন, সবটাই কাজ হচ্ছে, আমি ধরছি না। বাইরের দিকে দেখো, যেখানে যেখানে বড় বড় নেতা আছেন, ডিএমকের আছে, স্টালিন আছে, ওখানে অখিলেশ আছে, যেখানে মমতা আছেন, এরা কিন্তু সবাই নিজস্ব জায়গাটাকে সিটোরেল যাকে বলা হয়, ফিফডম যাকে বলা হয়, সেটা ধরে রেখেছে। এইটা হতে পেরেছে আমার ধারণা ওই অ্যান্টি বিজেপি ভোটের জন্য। না, সেটা আমার যেটা প্রশ্ন ছিল যে সেভাস কি এই শিল্পাঞ্চলের রাজনীতিটাতেও কি সেইটাই হয়েছে? না হলে কীর্তি আজাদ জিতলে যে এই শিল্পাঞ্চলে বিরাট লাভ হবে আমি মনে করি না। আমি মোটেও মনে করি না। শত্রুঘ্ন সিনহার ক্ষেত্রে তাই, কিছুই বিরাট কিছু লাভ হবে বলে মনে করি না। বিজেপি জিতলে তো আরোই লাভ হতো না, কারণ বিজেপি তো এমনিতেই সবই ডিসইনভেস্টমেন্ট করবে, এখানে সমস্ত জায়গাগুলো মরুভূমি হয়ে যাবে, আর কিছু আমি জানি না। আরেকটা হতে পারে, কাউকে দিয়ে দেওয়া হতে পারে, আদানি বা আম্বানি কেউ এসে করতেন, ঠিক আছে। কিন্তু কীর্তি আজাদ আদৌ কি করবেন বা করতে পারবেন কিনা, বা তিনি কতটুকু জানেন, আমার তো খুব ধারণা নেই, মোটেই ধারণা নেই। প্রথমত তিনি বাংলাটাও বলতে পারেন না, কাজেই তাকে নিয়ে আমার যে খুব ভরসা আছে তা বলছি না। এটা তো সম্পূর্ণ অন্য ব্যাপার। একটা হচ্ছে রাজনীতির ব্যাপার, একটা মানুষের আবেগের ব্যাপার, মানুষ কাকে চাইছে সেটা ব্যাপার, কিন্তু ওই চাওয়াটা কিন্তু আছে। ভেবে দেখো, এটা একদম পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, পুরোপুরি ট্রেড ইউনিয়ন ছিল, ট্রেড ইউনিয়নের সাংঘাতিক একদম, সিপিএম এর দুর্গ ছিল, গড় ছিল। ভোটটা তাহলে কোথায় গেল? ভোটটা তো আছে, তার মানে ভোটটা কিন্তু ওই দুভাবে ভাগ হয়েছে, হয় বিজেপি না হয় তৃণমূল। এইটা হয়েছে। কেন বিজেপি নয়, এইটা কিন্তু একটা বড় ব্যাপার। এইটা বিজেপিকে ভাবতে হবে যে কেন এখানে বিজেপিকে ভোট দিল না, কি কি কারণে, এটা তো বিজেপি ভাবতে হবে। মনে হয় একটা বিরাট কারণ অবশ্যই, সেটা হচ্ছে এই যে মানে তাদের নিজস্ব গোষ্ঠীর সমস্যা। একটা হচ্ছে খুব পরিষ্কার, বিজেপির যে সাঙ্গপাঙ্গ বহুজন, তারা ঘৃণার রাজনীতি ছড়িয়েছিল। ঘৃণা রাজনীতি মানুষের মনে দাগ কেটেছে কোথাও না কোথাও, যেটা আমরা চাই না। ঘৃণার রাজনীতি মানুষ কতদিন সহ্য করবে? একটা, সেটা তো একটা। আরেকটা হচ্ছে কোনো তাদের কাছে এমন কোনো প্রত্যাশা নেই, চাকরি পাবো কিনা কোনো প্রত্যাশা নেই, আমার জিনিসপত্রের দাম কমবে কিনা, ইনফ্লেশন কমবে কিনা আমি জানি না, ইলেকট্রাল বন্ড করতে গেলেও এই কোনো উত্তর নেই। শুধু বক্তব্য আছে তো বটেই, কিন্তু সেটা নেই। এই যে নেই, সবচেয়ে বড় কথা, আমি উত্তরাখণ্ডে বললাম তো, কিছুদিন আগে গিয়েছিলাম দেবভূমিতে, সেখানে পর্যন্ত লোকে বলল যে 5 साल के बाद सरकार बदल होना चाहिए, এবং খুব সাধারণ লোক বলছিল।
রাম মন্দির এবং অন্যদিকে ধরো বেনারস, এতে কি হয়েছে, স্থানীয় লোকেদের লাভ হয়নি বিশেষ। লাভ হয়েছে কিছু পয়সাওয়ালা ধনী লোকেদের লাভ হয়েছে, করিডোর হয়েছে, তার পাশে বড় বড় ইমারত হয়েছে, বড় বড় দোকানপাট হয়েছে। ছোট ছোট যে মনে করো বেনারসের যে ঐতিহ্যটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। ছোট ছোট গলি, এই গলি নিয়ে আমার মনে আছে 40 বছর, প্রায় 30-40 বছর আগে ন্যাশনাল জিওগ্রাফিকে কাভার স্টোরি হয়েছিল। ন্যাশনাল জিওগ্রাফিক তখন দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ম্যাগাজিনস অফ দ্য ওয়ার্ল্ড। তার কাভার স্টোরি হয়েছিল এই কাশীর গলি নিয়ে। আচ্ছা, ফেলুদাতে কাশীর গলি ছাড়া হবেই না, ভেঙে দিলাম। ছোট ছোট মন্দির ছিল, ছোট ছোট মন্দিরে ছোট ছোট পূজারি ছিল, তাদের সব বন্ধ হয়ে গেল। এগুলো কি হবে? অযোধ্যা নিয়েও তাই ছিল। অযোধ্যা এক্স্যাক্টলি এই জিনিস হয়েছে। অযোধ্যাতে এমন ঘটনা ঘটেছে, তাদের কিছু কম্পেনসেশন দেওয়া হয়েছে, নিজেরাই বলেছে তারা। আচ্ছা আচ্ছা গৌতম দা, খুব ভালো একটা কথা তুলেছে। অযোধ্যা নিয়ে কিন্তু একটা প্রচুর সংখ্যক মানুষের মধ্যে একটা ভাবনা ছিল যে অযোধ্যার এই মন্দির তৈরি হওয়ার ফল এবারের যে লোকসভা নির্বাচন তাতে কিন্তু বিজেপির জন্য একটা বিরাট বড় প্রভাব পড়বে, বিজেপির ভোট বাক্সে একটা বিরাট বড় জায়গা তৈরি করবে, বিরোধীদেরকে অনেক বেশি করে ব্যাকফুটে নিয়ে যাবে। কিন্তু উত্তরপ্রদেশের এখনো পর্যন্ত ভোটের যা ট্রেন্ড এবং ওভারঅল অল ইন্ডিয়াতে এনডিএ জোটের যা ট্রেন্ড, বিজেপি নিজস্ব যে ট্রেন্ড, সে কথা তো দাদা বলছে না। কোনোদিনই আমার মনে হয়নি। তো আমি এমনি বলছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি তো নিজেও আমি ইউটিউব চ্যানেলে আমি দেখেছি এবং আমি সেখানে অনেককে ইয়েতে মানে বহু জায়গা থেকে রেফারেন্স দিয়ে বলেছিলাম যে রাম মন্দিরে কোনো প্রভাব পড়েনি। কেন প্রভাব পড়েনি? কারণ তো আমি তো জানি একটা জিনিস হচ্ছে, আমি জানি রাম মন্দির এখানে হচ্ছে, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, তার জায়গায় রাম মন্দির হচ্ছে। রাম মন্দির হয়েছে, রাম মন্দির মানে কি একটা টেম্পল, একটা বড় ধরনের টেম্পল। বাকি তো হলো ভাবাবেগের বিষয়। ভাবাবেগটা অন্য জিনিস আর বাস্তবটা অন্য জিনিস। ভাবাবেগের রাম মন্দির হয়েছে, কিন্তু সেটা কতদিন থাকবে, কতদিন তুমি সেটা করবে? তারপরে আরও চেষ্টা করেছে ওরা, ওই সূর্যের কিরণ টিরণ কপালে এসে লাগবে। সবচেয়ে বড় কথা, এটা আজ থেকে প্রায় 1003 বছর আগেও ইজিপ্টের টেম্পলে আছে, এখনো পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, এটা করেছেন, ঠিক আছে, লোকে হয়তো খুব খুশি হয়েছে, কিন্তু এইটার নিশ্চয় মূল্য আছে মানুষের ধর্মের ভাবাবেগ। কিন্তু আমি বলি, আজকে যদি পাকিস্তানে ধরো কি আফগানিস্তানে বলো, যদি কেউ বলে আমি এটা বিরাট মসজিদ বানাবো, আমাকে ভোট দাও, তালিবানরা বললো না অনুরাগে, সে ভোট পাবে? আমার তো মনে হয় না। পাকিস্তানও যদি বলে, ভোট পাবে কেন? মানুষ তো আগে তো দেখবে বাবা, খেতে পাবো কিনা, চাকরি পাবো কিনা, চলবে কি করে জীবনটা, আগে তো দেখবে সেটা। তুমি একটা জিনিস বলো তো, এই যে এত সমস্ত যারা এসব বড় বড় অনেক কথা বলি আমরা, মন্দির মসজিদ হানা টানা বলি, ঠিক আছে, মসজিদের ইমাম তার ছেলেকে কি ইমাম বানাতে চায়? আর মন্দিরের পুরোহিত তার ছেলেকে পুরোহিত বানাতে চায়? আজকের সময় তো তাহলে কোথায় ভাবাবেগটা কোথায় যায়? যায় না কোথাও। কাজে সেটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কার ভেতরে কি আছে সেটা তো তার একেবারে অন্তরের ব্যাপার। নিশ্চয় তার অন্তরে ভালোবাসা থাকতে পারে, কিন্তু তার সঙ্গে এই বাস্তবের ইয়েটা হয়েছে, হয়নি বলবো না, এটা হয়েছিল। কিন্তু মানুষ যখন দেখলো যে প্রায় তো সবই হলো, রাম মন্দির হলো, এবারে ইউনিফর্ম সিভিল কোডও হয়ে যাবে, হিন্দু মুসলিমের বিয়ে নিয়ে আটকানো হবে, সবই তো হলো, তাতে আমার বাড়িতে যে আলু পেঁয়াজটা কিনছি সেই দামটা কমছে না কেন? এটা তো দেখবে দাদা। একটা কথা হলো যে দাম কমুক বা বাড়ুক, তুমি আমি প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল সমস্ত জায়গায় বহু আলাপ আলোচনা, চুলচেরা বিশ্লেষণ সব কিছু হচ্ছে। কেউ বলছেন সংখ্যালঘু তোষণ, কেউ বলছেন ধর্মের নামে বিদ্রুপ, নানান কথা হলো। এত কিছুর পরেও তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, অমুক প্রকল্প তমুক প্রকল্প, কেন্দ্রের দেওয়া নানান প্রকল্প, প্রধানমন্ত্রী যোজনা, এই সব কিছু আলটিমেট দাদা, আমি এই অন্ততপক্ষে এই পার্টের লাইফটা আমি এখানে শেষ করব। সেটা হচ্ছে যে আলটিমেট আমার বাংলায় কর্মসংস্থান কোথায়, এটা নিয়ে কোনো রাজনৈতিক দলের তরফে পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে বক্তব্য কেন শুনছি না? যদি বা শুনতে পাচ্ছি, আজকের প্রজন্মের ওই
সিপিআইএম এর যারা বেশ কিছু নতুন নেতা নেত্রী মীনাক্ষীদের মতো কংগ্রেস বারবার বলে যাচ্ছে, কংগ্রেসের তারা ম্যানিফেস্টোতে এটা বলছে, মাঝখানে তারাও আবার এটা বলছিল না। আলটিমেট কর্মসংস্থানটা কোথায়? তোমার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প বা তিনি যে কথা বলছেন ক্ষুদ্র কুটির শিল্প ও মুক্ত সুখ এত সব করে এই ওয়েস্ট বেঙ্গলের কর্মসংস্থানের এটাকে বাড়ানো গেছে? দেখো, সারা পৃথিবীতেই কর্মসংস্থানের প্রশ্নটা এখন খুব বেশি বড় হয়ে যাচ্ছে। তার কারণ আছে। প্রথমত হচ্ছে এখন যে চাকরি, সেই চাকরির জন্য যেটা দরকার, সেই চাকরির জন্য হাতুড়ি পেটার দরকার নেই আগে যেটা ছিল। এখন দরকার হচ্ছে স্কিল। তুমি কতটা স্কিল তোমার হাতে আছে, কতটা স্কিলড লেবার তুমি হতে পারছো। আমাদের যেটা সবচেয়ে মারাত্মক পশ্চিমবঙ্গে, সেই শিক্ষাটাই নেই, সেই প্রশিক্ষণটাই নেই। প্রশিক্ষণ নেই বলেই এখানে কিছুই হচ্ছে না, এবং যতদিন না সেটা হবে সেই উদ্যোগটা কে নেবে? সেই উদ্যোগ সরকারকে নিতে হবে, নিশ্চয়ই সরকারকে নিতে হবে। তাই তো হ্যাঁ, কিন্তু আমাদের আর মূল চাকরির জায়গা ছিল একটা স্কুলের মাস্টারি। স্কুলের মাস্টারি তো এখন ডামাডোলে, সমস্ত চুরি, সমস্যা। হ্যাঁ, প্রচুর সমস্যা। চুরি করে টাকা দিয়েছে, বিয়ে দিচ্ছিলেন ভয়ে, বিয়ে দিচ্ছিলেন যে সরকারি যেন একটা চাকরি, সরকারি। হ্যাঁ, এবার সরকারি মেয়েরা, সবচেয়ে বড় কথা, মেয়েরা কেন সরকারি চাকরি পাবে না এটাও কথা নয়, বিয়ে দেওয়ার প্রশ্নটাই এখন উঠে যাবে। মেয়েরাই তো বিয়ে করবে না, মেয়েরা বিয়ে করবে না, বা মেয়েরা নিজেরাই তো চাকরি পাচ্ছে এখন। তো ভবিষ্যৎ কোথায় তারা নিজেরাই করবে, তারা নিজেরাই করবে, যে নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলবে সেটা নয়। যেটা দরকার ছিল এখন সেটা হচ্ছে প্রশিক্ষিত কর্মী তৈরি করা। সেই প্রশিক্ষিত কর্মী তৈরি করলে পশ্চিমবঙ্গের খুবই লাভ হতো। কিন্তু সেটা যারা করবেন তারা এই দিকে কতটা বিচার করবেন সেটা আমার ব্যাপার নয়, তোমার ব্যাপার নয়। বিচার কি করছেন বলে তোমার মনে হয়? আই ডু নট নো। আমার এখনো আমি এখনো পর্যন্ত সেরকম দেখিনি। কিন্তু যদি হতো, যে কোনো ক্ষেত্রে, ধরো ব্রাত্য বসু একজন অভিনেতা, পরিচালক এবং নাট্যকার, তিনি শিক্ষামন্ত্রী, তো তিনি যদি এমন একটা কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করতেন না, যে যেখানে খুব স্কিলড হ্যান্ড নিয়ে এগুলো শেখানো হতো, যে কি করে এই নাচ গান এগুলো শিখবার, কি করে শিখবে, শিখে কোথায় যেতে পারো, টেকনিক্যালি কিভাবে কতটা উন্নত করতে পারবে। অনেক চাকরি পেত, চাকরি শুধু না, রোজগারের সম্ভাবনা বেড়ে যেত। কোথায় করছে ভাবেন? এসব ভাবে না। এসব ভেবে কি লাভ? এখানে তো যেখানে ধরো যেখানে ভোট নেই সেখানে ভাবতে চায় না। তবে আমরা সেই পুরনো গতানুগতিকভাবে যে চাকরি, সেটা হয়তো এখন হওয়ার সম্ভাবনা খুব কম, যদিও সেই ব্যাপারটাই মূল বলে আমার মনে হয়। সেই ব্যাপারটাই মূল বলে রাজনৈতিক কথাবার্তা কোটকাচালি চলবে না। তবে যেহেতু প্রশ্নটা চাপা, তবে চার্নিং হবে না। চার্নিং যেটা হলো না, এই যে চার্নিং যদি হয়, যদি সত্যিই দেখা যায় আলটিমেটলি যে হ্যাঁ এনডিএ সরকার গড়লো কিন্তু খানিক কম থাকলো, কোনো রকমের সরকার গড়লো, তাহলে ওদেরও আলাদা করে ভাবতে হবে, ভাবার সময় এসেছে। সবাইকে ভাবতে হবে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে তো ভাবতে হবেই। ধন্যবাদ গৌতম দা। আমাদের হাতে এই মুহূর্তে আর সময় নেই, কারণ এর পরে আমরা আবার পুনরায় অন্য আরও একটি লাইভ সেগমেন্টে আমরা ফিরে আসবো। দর্শক বন্ধুরা, এখনো পর্যন্ত আমাদের কাছে যে ট্রেন্ড ভোটের গণনা, তাতে 11টি কেন্দ্রে এই মুহূর্তে বিজেপি তারা এগিয়ে রয়েছে, 30 থেকে 32টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং কংগ্রেস এবং বামেরা তারা এগিয়ে রয়েছে একটি আসনে, এবং বাকিরা তাদের জলিতে এখনো পর্যন্ত কোনো আসন আসা তো দূরের কথা, তারা এগিয়েও নেই, এখনো পর্যন্ত সামনাসামনি কিছু নেই। এই মুহূর্ত পর্যন্ত বাংলার যা অবস্থা, তাতে মমতায় কুপোকাত বিরোধীরা, এবং বাংলা পাকে ডুবলো পদ্ম, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা কথা শুধু বলে দিই তোমাকে, একটা কথা যাচ্ছে, একটা টুইট করেছেন, এক্ষুনি টুইট করেছেন দেখলাম, তিনি বরাবরই মোদী বিরোধী, কিন্তু টুইট করতে ছাড়েন না, এখন সঙ্গে সঙ্গে করেছেন, ডক্টর সুব্রমণিয়ান স্বামী। আচ্ছা, তিনি পরিষ্কার লিখছেন, তিনি লিখেছেন যে মাই এস্টিমেট অফ 220 ফর বিজেপি, আর 220 থেকে 237 বিজেপি পেতে পারে, এবং শুধুমাত্র unfortunately the dictatorial mindset of Modi has put BJP in a ditch from
which it has to now climb out. উনি কত আসন পরিষ্কারই 220 থেকে 237 বলছেন, কিন্তু বলছেন গোটাটাই হয়েছে মোদির একনায়কতন্ত্রের জন্য, এবং সেইটার থেকে এবার বেরোবার চেষ্টা করতে হবে বিজেপিকে। তার মানে পরিষ্কার মোদি হটাওয়ের একটা, উনি যাকে বলা হয় মানে ইশারা ইঙ্গিত, বিজেপি বলে কিছু নেই, মোদি সরকার ইঙ্গিত, তিনি যে কথাটা যে ব্যক্তি তিনি নিজেই বলছেন মোদি সরকার। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদের হাতে সময় নিয়ে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফের ফিরে আসছি এক্সপ্রেস নিউজের লোকসভা নির্বাচনের যে অনুষ্ঠান, লোকসভা দখলদারিতে কোথাও যাবেন না।